আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের টি-20 দল নিয়ে কিছু কথা বলব। পার্টিকুলারলি কয়েকটা প্লেয়ারকে নিয়ে আমি কিছু কথা বলব। আর সেই সাথে অবশ্যই যাকে নিয়ে আসলে কথা না বললেই নয়, যাকে নিয়ে কথা না বললে আসলে ভুল হয়ে যাবে, তিনি হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে কিছু কথা বলব। দেখুন, বাংলাদেশের কিছুদিন আগে একটি শব্দের সাথে আমরা সবাই খুবই পরিচিত ছিলাম। সেটি হচ্ছে লর্ড। এই শব্দটি আসলে এমনি আসেনি। বাংলাদেশের প্লেয়ারদের পারফরম্যান্সের কারণে কিছু প্লেয়ারদের খেলার ধরনের কারণে আসলে এই নামগুলো আমাদের মতো যারা ফ্যানরা রয়েছেন তারা দিতে বাধ্য হয়েছেন, এই উপাধি দিতে আরকি। বাট তারপরে তারা কিছু তাদের ক্যারেক্টারিস্টিক্স এর বাইরে গিয়ে কিছু পারফরম্যান্স করেছেন, যেগুলো দেখে আমাদের মতো ফ্যানরা আমরা আসলে ২-১ টি ম্যাচ ভালো দেখলে আসলে সবকিছু ভুলে যাই তো। তো সেগুলো দেখে আবার তাদের নামগুলো হয়তোবা উইথড্র করে নেওয়া হয়েছে। যার কারণে এখন সেই নামগুলো অতটা প্রচলিত নেই। বাট আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি যে তারা আসলে এই নামগুলোই ডিজার্ভ করে। ঠিক আছে? কারণ তাদের খেলার ধরন তো আসলে পরিবর্তন হয়নি। তারা আসলে যেই নামগুলো দেওয়া হয়েছিল সেই নামগুলোই তারা ডিজার্ভ করে। আর এই মাঝে যে ২-৪ টি ইনিংস তারা ভালো খেলেছে এগুলো আসলে তাদের ক্যারেক্টারের বাইরে গিয়ে হয়ে গেছে ভাই এই ধরনের খেলাগুলো। ঠিক আছে? প্লেয়ার আসলে লর্ডই এগুলো। তো এখন আসুন ১ম এ দেখি যে বর্তমান টিমে আসলে কারা আছে। শুরুতে সিনিয়র সিটিজেনের কাছ থেকে আসি। আমাদের সিনিয়র বর্তমানে যিনি রয়েছেন সবচেয়ে আমাদের অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার, যার অভিজ্ঞতা আসলে না নিলেই নয়। যার কারণে টি-20 দলের অবিচ্ছেদ্য অংশ তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই লোকটির আমার মনে হয় যে আসলে তার দিন বয়সের সাথে তার যে মানুষের লজ্জা শরম যে লজ্জা শরম যার কারণে মানুষের একটু শরম বা লজ্জা হয়, সেই যে সেন্সটি থাকে সেই সেন্সটি কাজ করা বন্ধ করে দিয়েছে। তা না হলে ওয়ার্ল্ড কাপে এরকম একটি ডিজাস্টার করার পর তাকে নিয়ে এত কথা, এত সমালোচনা হওয়ার পরেও সাউথ আফ্রিকার সাথে কিভাবে ম্যাচ হারিয়েছে সবাই দেখেছি। বাট তারপরে একবারে লাস্ট ম্যাচে যেটি আমাদের সুযোগ ছিল সেমিফাইনালে খেলা, সেখানে তিনি কিভাবে ডিফেন্স করেছে দেখেছি। এত কিছুর পরও, এত কথার পরেও নির্লজ্জেরভাবে কিভাবে তিনি এখনও টিমে কন্টিনিউ করে যাচ্ছেন। তিনি এখনও অবসর নেওয়ার মতো কোনো চিন্তাভাবনাই করছেন না। তার বয়স হয়ে গেছে ৩৯। দেখুন, মুশফিকুর রহিম কিন্তু একটা সময় এরকম হয়েছিল যখন মুশফিকুর রহিমকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। ফ্যান্সরা থেকে শুরু করে অনেকেই অনেক কথা বলছিলেন। তখন কিন্তু তিনি তার জায়গাটি বুঝতে পেরে তিনি কিন্তু অবসর নিয়ে নিয়েছেন। বাট এই ভদ্রলোক, তার তো আসলে কোনো কি বলবো, তার মাথায় তো বর্তমানে কোনো সেন্স নেই। যে ধরনের খেলা তিনি খেলেন, কখন মারতে হবে, কখন ছাড়তে হবে, এগুলো তো সবকিছু ভুলেই গেছেন। সেই সাথে তার বিবেক বুদ্ধিও লোপ পেয়ে গেছে। তা না হলে এই ভদ্রলোক এখনো টি-20 দলে কিভাবে কন্টিনিউ করে? তার নিজে থেকে উচিত ছিল সরে যাওয়া। আরও অনেক আগেই উচিত ছিল। বাট বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন, দ্যাটস এনাফ। তারপরেও তিনি খেলে যাচ্ছেন। এখানে উনাকে নিয়ে আসলে আর কিছু বলার নেই। তারপর আরেকজন যিনি রয়েছেন, লর্ড অ্যাসোসিয়েশনের যখন কথা হবে, তখন সেই গ্রুপে লিটনের নাম থাকবে না, এটা কিভাবে হতে পারে? ঠিক আছে? এই ভদ্রলোকের খেলা দেখলে, ঠিক আছে, যতক্ষণ খেলা দেখবেন ততক্ষণ যখন তিনি নামবে তার হাবভাব, ভঙ্গি বা তার যেসব ভালো ইনিংস সেগুলো যদি আপনি দেখেন, আপনি মনে করবেন যে এই ব্যাটসম্যান আউট হয় কিভাবে? ঠিক আছে? এ তো আউট হওয়ারই কথা না, এত ইজি ভাবে খেলে। ঠিক আছে? বাট ওটি যখন আমরা ফ্যানরা এটি মনে করি দেখে আসলে ভুল চিন্তা করি আমরা। কারণ ও যেকোনো সময় আউট হবে। ঠিক আছে? আপনি ওর একটি ডিফেন্স, একটি ক্লাসিক্যাল কাভার ড্রাইভ, একটি পুল শট দেখে আপনি বিমোহিত হয়ে গেলে আসলে হবে না। ভুলটা ওই জায়গায় করি। কারণ ও এমন এক ব্যাটসম্যান যাকে আউট করতে কোনো বোলার লাগে না। ঠিক আছে? আমিও যদি বল করি, সে আমার বলেও ও আউট হয়ে যেতে পারে। আমি তো ইন্টারন্যাশনাল লেভেলে কোনোদিন খেলিনি। আমি একটা পর্যায় পর্যন্ত খেলেছি অবশ্যই। না খেললে আসলে ক্রিকেট নিয়ে কথা বলতে আসতাম না। অবশ্যই খেলাটা সম্পর্কে কম বেশি জানি। বাট আমার তো আর ওই এক্সপেরিয়েন্স নেই। তাদের মতো ১০ বছর ইন্টারন্যাশনাল সার্কিটে খেলার মতো এক্সপেরিয়েন্স নেই। বাট আমিও গ্যারান্টি দিচ্ছি যে আমি যদি তাকে বল করি, তিনিও যেকোনো আমার যেকোনো একটি বলে তিনি আউট হতে পারেন। সেই ক্ষমতা তার আছে। ঠিক আছে? তো এই পারফর্মারকে নিয়ে আপনি কি করবেন? ঠিক আছে? এই যে আমরা এত কথা বলছি, দেখা যাবে যে একটি ম্যাচ হঠাৎ চমক দেখিয়ে চমৎকার একটি ইনিংস খেলবেন, চোখ ধাঁধানো কিছু শট খেলবেন, যেটি দেখে ম্যানেজমেন্টরা আবার বলবে লিটন ছাড়া আমাদের কোনো গতি নেই। আর ওপেনিং স্লটটা তো মনে হয় পার্মানেন্টলি তার জন্য দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটি মানুষের যেরকম জমি-জমা লিখে দেওয়া হয় না? তাকেও এটি লিখে দেওয়া হয়েছে যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি ওপেনিং করে যাবেন। ঠিক আছে? তিনি এখন ১০ ম্যাচ, ২০ ম্যাচ, ৫০ ম্যাচ পারফর্ম করুক না করুক। এই যে এরকমই করবে, ১০ ম্যাচ খেলবে না, আবার ১ ম্যাচ ভালো খেলবে, আবার ২০ ম্যাচ খেলবে না। সো এটা কন্টিনিউ হতে থাকবে। আর সবচেয়ে বড় জিনিস যাকে নিয়ে কথা না বললেই নয়, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ভাই এই প্লেয়ারটা একটা প্লেয়ারের মধ্যে না একটা
এই যাদের এর আগে যাদের নাম বললাম তাদেরকেও তো মাঝে মধ্যে দেখা যায় যে না আসলে উন্নতি করার মতো মানে চেষ্টা করছে। আর এই প্লেয়ারটার মধ্যে না কোনো ধরনের কোনো চেষ্টাই নেই ভালো করার। ঠিক আছে? তাকে ওই ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে তখন থেকে তিনি যেন তার ওটি মানে দলটাকে নিজের সম্পত্তি মনে করে, ঠিক আছে? তার যে নিজের যে কিছু করার আছে, অবদান আছে, মানে তিনি যে একজন ব্যাটসম্যান সেটি তিনি ভুলে গেছেন। তখন থেকে তিনি সেভাবেই খেলছেন। হ্যাঁ, টেস্ট ওয়ানডেতে কালে ভাদ্রে তিনি ভালো হয়তো করছেন। ঠিক আছে? সেটি জোরে তাকে টি-20 দলের মতো শান্তর মতো একটা প্লেয়ার যার স্ট্রাইক রেট ১০৭ ইন্টারন্যাশনাল সার্কিটে, তাকে সে হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন। মানে এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে হতাশার আর কি হতে পারে? দেখুন আমি বলি এই শান্ত কিছুদিন আগে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জিতে সেই ম্যাচে তিনি একটি সেঞ্চুরি করেছিলেন, ভালো খেলেছিলেন। যেখানে তিনি আমি যদি ভুল না করি ৮ থেকে ১০টি বাউন্ডারি তিনি সুইপ আর রিভার্স সুইপ করে মেরেছিলেন। খুব ভালো কথা। টেস্টে শুধু সুইপ রিভার্স সুইপ কেন? আপনি শুয়ে, শুয়ে শট খেললেও কেউ আপনাকে কিছু বলবে না। কারণ টেস্টে সেরকম প্লেয়াররা সবাই ভেতরে থাকে। আপনি যদি কোনোভাবে বলটা বের করতে পারেন সার্কেল, আপনি বাউন্ডারি পাবেন বা রান করার স্কোপ পাবেন। খুবই ভালো। আর আপনি যদি সারাদিন রান নাও করেন, সুইপ একের পর এক সুইপ করছেন, মিস করছেন, কোনো সমস্যা নেই। আপনি সারাদিন উইকেটে পড়ে থাকুন, কেউ আপনাকে কোনো মানা করবে না, আপনি যদি এক রানও না করেন। বাট ভাই আপনি ওয়ানডেতেও টি-20তেও এই একইভাবে খেলবেন? মানে বর্তমানে শান্তর খেলা দেখলে মনে হয় যে দুনিয়ায় একটা শটই রয়েছে, সেটি হচ্ছে সুইপ আর রিভার্স সুইপ শট। আপনি টি-20টা দেখেন, প্রথম টি-20তে তিনি 25টা বল খেলেছেন, এর মধ্যে মিনিমাম 7টি বল তিনি সুইপ আর রিভার্স সুইপ করেছেন। আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বর্তমান মডার্ন ডে ক্রিকেটে যেই প্লেয়ার এখনও টি-20 বা ওয়ানডেতেও তিনি বেস করে আছেন সুইপ আর রিভার্স সুইপের উপর বেস করে তিনি টিকে আছেন, সেই প্লেয়ার বাংলাদেশ দলের ক্যাপ্টেন। তো সেই দল 12 ওভারে হারবে না তো কোন দল হারবে? আপনারা বলেন আমাকে যে আপনি বাংলাদেশ দলেই দেখেন না, মানে এই শান্তর মতো কয়টা সুইপ করে কোন প্লেয়ার? আর বাংলাদেশ দলের একটা সমস্যা কি যে ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে দেখবেন যে যখন তাদের মারার দরকার হবে, মানে ছক্কা মারতে হবে, তখন তাদের শট একটাই, স্লগ সুইপ। মানে মুশফিক বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সাকিব বলেন, তাওহিদ হৃদয় বলেন, ঠিক আছে, নাজমুল হোসেন শান্ত বলেন, তারপরে মেহেদী হাসান মিরাজ বলেন, মানে যার কথাই বলবেন আপনি, ইভেন রিশাদকে বলেন, মানে যখন আপনার ছক্কা মারার দরকার হবে তখন দেখবেন হাঁটু গেড়ে একটা ওই মানে স্লগ সুইপ ছাড়া, মানে দুনিয়াতে স্লগ সুইপ ছাড়া 6 মারার মতো আর কি আর কোনো শট নেই। তো যাই হোক, সেটি মানে সবার কথাই বলছিলাম, ওভারঅল টিমের কথা। বাট এই প্লেয়ার মানে উনি তো মানে টেস্টেও যা করেন ওয়ানডেতেও তাই, মানে তার শটই হচ্ছে মানে বর্তমান সময়ে বিশেষ করে আরও বেশি যে ওই সুইপ আর রিভার্স সুইপ এই দুটোর উপরই তিনি মানে টিকে আছেন। তো যেই প্লেয়ার এই দুটো শট ছাড়া আর কোনো শট খেলতে পারেন না, সেই প্লেয়ারকে আপনি কিভাবে টিমের ক্যাপ্টেন বানান? তো সেই প্লেয়ারের আন্ডারে যতদিন খেলবেন ততদিন পারফরমেন্স তো এইরকমই হবে। ভারতের ব্যাটসম্যানরা ভাই ওভারে 10 রান, 15 রান, 12 রান করে নিচ্ছে। কয়টা সুইপ করতে দেখেছেন? কয়টা রিভার্স সুইপ করতে দেখেছেন? তো শান্তরা কি মানে শান্ত কি বা বাংলাদেশের প্লেয়াররা কি মানে তাদের গায়ে কি শক্তি নেই 6 মারার মতো? অবশ্যই আছে ভাই। কিন্তু সমস্যা হচ্ছে মেন্টালিটিতে সমস্যা। যে আমি শান্ত কি 6 মারার মতো তার অ্যাবিলিটি নাই? মানে গায়ে সে শক্তি নাই? অবশ্যই শক্তি আছে। বাট সমস্যা হচ্ছে টেকনিকে এবং চিন্তাভাবনায়। তাদের যখন ভারতীয় প্লেয়াররা বা বড় দলের প্লেয়াররা তারা চিন্তা করে যে আমাদেরকে বিশ্বের সেরা 10টা প্লেয়ারের মধ্যে একজন হতে হবে বা বিশ্ব সেরা হতে হবে। আর বাংলাদেশ দলের প্লেয়ারদের চিন্তা চেতনা থাকে যে আমরা ন্যাশনাল টিম পর্যন্ত যেতে পারলে হবে। গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছু তো হয়ে যাবে। সো ন্যাশনাল টিমে একবার যদি যেতে পারি, তারপর এখন যতদিন আমি খেলতে পারি আর কোনো সমস্যা নেই। টিমের টিকে থাকার জন্য 20 রান, 30 রান, এই যে 27 রান করেছে না দল নিয়ে, এই মানে ও তার মোটেও সমস্যা নেই। তার চিন্তা হচ্ছে তার ওইটাই টার্গেট ছিল যে আমি 20-30টা রান করব, আমি সেফ থাকবো, দলের আমি দ্বিতীয় সর্বোচ্চ রান করেছি। গিয়ে দেখেন মনে, মনে গর্ববোধ করছে। কারণ সে জানে যে আমি এইরকম ভরাডুবির মধ্যে আমি দ্বিতীয় হাইয়েস্ট রান করেছি, আমার তো আরও 10টি ম্যাচ নিশ্চিত। সো এইভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট, ঠিক আছে? তো তাদের মাথা তো চিন্তা ভাবনাই নাই যে আমাকে বিশ্ব সেরাদের মধ্যে একজন হতে হবে। তাহলে তো তাদের অন্তত সেই চেষ্টাটুকু থাকতো, সেই টেকনিকে উন্নতি করার। আপনি দেখেন না, আপনি 5 বছর 7 বছর আগে শান্তর যে টেকনিক, এখনও সেই টেকনিকেই তিনি খেলে যাচ্ছেন। শুধু শান্ত কেন, অন্যান্য ব্যাটসম্যানদের দেখেন, লিটনের যে দেখেন, তিনি ওই 5 বছর আগে যেভাবে শট খেলে আউট হতেন, এখনও সেভাবে শট খেলে আউট হন। ঠিক আছে? তো কাকে রেখে কাকে আপনি আসলে বলবেন? আসলে এখানে কথা মানে বলে শেষ করার মতো না। এখন বাংলাদেশে আমি যে এটিই বললাম, মানে মেইন থিংকিং হচ্ছে বাইরের দেশের প্লেয়াররা চিন্তা করে যে আমাকে বিশ্ব সেরা হতে হবে, আর বাংলাদেশের টিমের প্লেয়ারদের একটাই চিন্তা থাকে যে আমি কতক্ষণ জাতীয় দলে আসবো এবং কতদিন জাতীয় দলে খেলে যেতে পারবো। তাহলে তো এনাফ। এর চেয়ে বেশি কিছু তো আর দরকার নেই।
সো যতদিন আপনার এই লর্ড প্লেয়ারদেরকে দল থেকে সরাতে না পারবেন, টিমকে রিশাফল করতে না পারবেন, নতুনদেরকে সুযোগ না দেবেন, ততদিন আপনার খেলা এরকমই হয়ে যাবে, এরকমই চলতে থাকবে। প্রেস কনফারেন্সে এসে যত মানে বড় বড় গল্প আছে, এক একজনের সবাই বড় বড় গল্প করতে পারে, বাট ক্রিজে গিয়ে তাদের আসল চেহারাটা না ফুটে ওঠে, একবারে মানে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। তো আর কিছু বলার নেই। টিম ম্যানেজমেন্টকে নিয়ে অবশ্যই একটি ভিডিও করব আমি। সেই টিম ম্যানেজমেন্টকে নিয়ে কিছু কথা আমার অবশ্যই বলার আছে। আমি বলবো আমাদের টিম ম্যানেজমেন্ট প্লাস আমাদের বিসিবিকে নিয়ে। তো সেটি অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। পরে কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।